স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। অধ্যয়ন নয়, বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাসের দখলদারি বজায় রাখাটাই যেন ছাত্র রাজনীতির ধ্যান জ্ঞানে পরিণত হতে চলেছে। বিগত কয়েক দশকে প্রধান ছাত্র সংগঠনগুলিতে এই চর্চাই দেখা যাচ্ছে। এই সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। এর একদিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে একই ঘটনা। বরাবরের মতোই হামলাকারীদের প্রতি বিশ্ববিদ্যালয় পুলিশ প্রশাসনের আচরণ ছিল নমনীয়। উল্টো আক্রান্তদের প্রতি দেখা গেছে প্রশাসনের বৈরী মনোভাব। মহাজোট সরকার আগে একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে দখলদারিত্ব চালিয়েছে ছাত্রদল। সম্প্রতি এই সংগঠনের নেতৃত্ব শপথ দেওয়া হয়েছে অছাত্রদের হাতে। এই অবস্থায় আজকে বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। ছাত্রদলের নেতৃত্ব থেকে অছাত্রদের হটানোর দায়িত্ব কেন নিচ্ছে ছাত্রলীগ? ক্যাম্পাসের অস্থিরতা নিরসনে কতটা নিরপেক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসন? ছাত্র রাজনীতিতে দখল পাল্টা দখলের চর্চা থেকে বের হওয়ার পথ কি? ছাত্র সংগঠনের আচরণ নিয়ন্ত্রণ করতে কতটা আন্তরিক দেশের রাজনীতিবিদরা? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম একেবিও লিখে স্পেসিয়াল লিখুন আপনার নাম, স্পেসিয়াল লিখুন আপনার মতামত বা প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 10232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbu@independent24.tv ঠিকানায়, লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন মিডিয়া ব্যক্তিত্ব জনাব আব্দুল নূর তুষার, আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিউল বারী বাবু এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব এইচ.এম. বদিউজ্জামান সোহাগ। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আওয়ামী লীগ নেতা, ডাকসুর সাবেক ভিপি এবং 69 গণ অভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব তোফায়েল আহমেদের সাথে। স্বাগত আপনাকেও। জনাব তোফায়েল আহমেদ, আপনাকে প্রথমেই অভিনন্দন জানিয়ে রাখতে চাই। আমরা এইমাত্র শুনতে পেরেছি যে আপনি বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে যোগ দিতে যাচ্ছেন, আগামীকাল আপনার শপথ। আমাদের অভিনন্দন জানবেন জনাব তোফায়েল আহমেদ। আমরা আলোচনায় আসি। প্রথমে আমরা জনাব বদিউজ্জামান সোহাগের কাছে জানতে চাইব। জনাব বদিউজ্জামান সোহাগ, আপনি ছাত্রলীগের সভাপতি। আপনি কি মনে করেন যে ছাত্রলীগ একটি অনেক বড় সংগঠন, সেই সংগঠনটির পুরো নেতৃত্ব বা পুরো কন্ট্রোল, নিয়ন্ত্রণ আপনার কাছে আছে? অবশ্যই। রাজশাহীতে যে ঘটনাটি ঘটলো, ঢাকার ঘটনাটাতে আমি একটু পরে আসি, রাজশাহীতে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার নিয়ন্ত্রণও আপনার কাছে ছিল? আপনি চেয়েছিলেন যে এরকমটি হোক? না, দেখুন, এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত একটি বিচ্ছিন্ন একটি ঘটনা এবং জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেখানে কিছু কতিপয় বহিরাগত তারা সেখানে প্রবেশ করেছিল এবং তারা সেখানে বিশ্ববিদ্যালয় ভাঙচুর করেছিল। সেখানে তখনই বিশ্ববিদ্যালয় ভাঙচুর করলে সেই আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কি ছাত্রলীগের? না, অবশ্যই না। এবং সেখানে আমরা সেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের কেন্দ্রীয় থেকে আমাদের যে দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন, আমাদের সেই নেতাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এই বিষয়টি তদন্ত করার জন্য। এবং যদি সেখানে ছাত্রলীগের কেউ দায়ী থাকে, এবং আমরা যতদূর জানতে পেরেছি আমাদের বহিষ্কৃত নেতারা যাদেরকে আমরা কিছুদিন পূর্বে বহিষ্কার করেছি, তারা এই হামলায় অংশগ্রহণ করেছে। আমরা যদি আমাদের সংগঠনের কেউ দায়ী থাকে অবশ্যই আমরা তার বিরুদ্ধে। আপনারা টেলিভিশনে যাদের দেখেছেন তাদের সবাই বহিষ্কৃত ছাত্রলীগের নেতা, তাদের মধ্যে কেউ ছাত্রলীগ করছে না ওরকম? না, এরকম কেউ নেই। আপনি রাজশাহীর ঘটনাটিকে বিচ্ছিন্ন বলছেন। ময়মনসিংহে, ঢাকায়, চট্টগ্রামে, বুয়েটে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে, কুড়িগ্রামে, লক্ষ্মীপুরে, চুয়াডাঙ্গায়, বাংলা কলেজে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা গত 2 সপ্তাহের মধ্যে ঘটেছে। দেখুন, আর যেখানেই বিশৃঙ্খলা ঘটে, যেখানেই আমাদের সংগঠনের নীতি আদর্শের বিরুদ্ধে তারা এসব কাজে জড়িত হয়, আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রায় শতাধিক আমাদের নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছি এবং তাদের বিরুদ্ধে কিন্তু সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জনাব শফিউল বারী বাবু, আপনার কাছে জানতে চাইবো যে বাবু ভাই, ছাত্রদলের একটি নতুন কমিটি হয়েছে খুবই কাকতালীয়ভাবে। যখনই কমিটিটি ঘোষণা করা হয়েছে, আপনারা কমিটিটি করেছেনও এরকম ভাবে, আমাদেরকে একাধিক ছাত্র নেতা আপনাদের বা আপনাদের দলের নেতা একাধিক বলেছেন যে ছাত্রলীগকে মোকাবেলা করার জন্য, আন্দোলনকে বেগবান করার জন্য বয়স্কদের, অছাত্রদের, 44 বছর বয়স্কদের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তার পরপরই। আপনিও কি তাই মনে করেন না? দেখুন, জাতীয়তাবাদী ছাত্রদল একটা অনেক বৃহৎ সংগঠন। এখানে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করে কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট সেক্রেটারি পদে আসার জন্য। তো যাদেরকে আমাদের দলের পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছে, সভাপতি পদে আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে হাবিবুর রশিদ, তারা অবশ্যই অছাত্র নয়। জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের ছাত্র, সেখান থেকে পাশ করে সে হেলথ ইকোনমিক্সে এখন অধ্যয়নরত আছে। হাবিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে, এখন MBA করছে। তো আমরা যেটা মনে করি যে বাংলাদেশের
সমগ্র বাংলাদেশের বাবু নেতৃত্ব ভাই, দেওয়ার আমি জন্য। একটু বলতে চাই যে ছাত্র দলের মতো সংগঠন, যে সংগঠনকে নেতৃত্বে কি 43-44 বছর বয়সের কারো থাকা এই উচিত? কথাটাও ঠিক না, তাদের বয়স 43-44 হবে না। হয়তো ছাত্রলীগের বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তাদের চেয়ে এরা বয়সে সিনিয়র। রেগুলার টেনিউর, একাডেমিক টেনিউর পার হতে তো 25 বছরে একটা ছেলে মাস্টার্স ডিগ্রি পাস করে। আজকে সোহাগের বয়স নিশ্চয়ই 25 বছরে নেই, জি। তাদের সংগঠনের ক্রাইটেরিয়া অনুযায়ী 30 বছর। তো সেই অর্থে তো সোহাগ এখন আর রেগুলার স্টুডেন্ট না। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে মাস্টার্স করেছে, এখন হেলথ ইকোনমিক্সে পড়ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সাথে সে যুক্ত একজন অভিজ্ঞ ছাত্রনেতা। হাবিবুর রশিদ হাবিবও তাই। আমরা মনে করি অভিজ্ঞ নেতাদেরকে কেন্দ্রীয় সংসদে দায়িত্ব দিলে সমগ্র বাংলাদেশের সকল ইনস্টিটিউটের নেতৃত্বকে কন্ট্রোল করার ক্ষেত্রে তারা একটা যোগ্যতর ভূমিকা পালন এটা কি করতে পারে। এই কন্ট্রোলটা কি করা যাচ্ছে? আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্যাটিসফাইড যে তারা করতে পারছে। যে কথাটি সোহাগ এখানে জি। উল্লেখ করলো, যে মডারেটর সাহেব আপনি নিজেই উপস্থাপন করেছেন যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানেই আজকে একটা অচলায়তন, অব্যবস্থাপনা বা ছাত্রলীগের সন্ত্রাস নির্যাতন। সোহাগ বলল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা হামলা করেছে, সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল আহ্বায়ক আরাফাত রেজা আশিক, সে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র, শেরেবাংলা হলের অ্যাটাস্টেড, তাকে কিভাবে নির্দয়ভাবে নির্মমভাবে প্রহার করা হয়েছে সেটা টিভি ফুটেজ আপনারা দেখেছেন। সে 10 জন ছাত্রনেতা সেখানে আহত হয়েছে, প্রত্যেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র এবং তারা সেখানে প্রোগ্রাম করতে গিয়েছিল অন পারমিশন। কি প্রোগ্রাম করতে গিয়েছিল? তারা সেখানে প্রোগ্রাম করতে গিয়েছিল যে নতুন কমিটিকে অভিনন্দন জানাবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে একটা র্যালি করার জন্য সেখানে গিয়েছে। তারা প্রশাসনের কাছে আবেদন করেছে, পারমিশন নিয়ে সেখানে গিয়েছে। এখানে একটা বিষয় খুব লক্ষণীয় যে একইভাবে তার 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কমিটি, তারা মাননীয় উপাচার্যের কাছে উপাচার্যের নির্দেশ অনুযায়ী তারা বেলা 2টার সময় সাক্ষাৎ করার কথা, সেই অনুযায়ী তারা উপাচার্যের বাসভবন অভিমুখে রওনা দেয়। সেই সময় বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থানরত জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থক কর্মী তাদেরকে ছাত্রলীগ বেধড়ক মারধর করে। তো এখন যাদেরকে মারধর করেছে, যাদেরকে আহত করা হয়েছে নির্মমভাবে, তারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা কেউ ক্লাসে গিয়েছে, কেউ পরীক্ষা হলে গিয়েছে, কেউ প্রশাসনিক ভবনে তার ছাত্রদের কার্যক্রমের সাথে গিয়েছে। মানে তো ছাত্রদেরকে সেখানে বিনা প্ররোচনায় এবং অন্য একটি স্বাভাবিক কার্যক্রম চলার সময় ছাত্রলীগ এটি আক্রমণ করেছে, এটা আপনি বলেছেন। যাই হোক, এটা পুলিশ প্রশাসন অবশ্যই একটি ভিন্ন কথা বলছে। আমরা একটু জনাব তোফায়েল আহমেদের কাছে জানতে চাইবো যে জনাব তোফায়েল আহমেদ, গত কয়েকদিন ধরে বা যদি আমি আরো স্পেসিফিক বলি যে গত 2 সপ্তাহ ধরে যে ঘটনাগুলি ঘটছে ছাত্র রাজনীতিতে, একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আপনার অনুভূতিকে এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রেই এর দায় সরকার সমর্থক ছাত্র সংগঠনটির উপর এসে পড়ছে। আপনাকে ধন্যবাদ, এবং আমি আমার প্রিয় দেশবাসীর প্রতি যারা এই অনুষ্ঠান দেখছেন সবার প্রতি আমার প্রীতি এবং শুভেচ্ছা। আসলে আপনি যে প্রশ্ন আমাকে করেছেন, আমি সত্যি খুব দুঃখিত, ব্যথিত এবং লজ্জিত। লজ্জিত এই কারণে যে একসময় আমিও ছাত্র রাজনীতি করেছি। সেই রাজনীতির দিনগুলো আমার কাছে ছিল মধুর। আমার জীবনে অনেক উত্থান আছে, অনেক পতন আছে, আমার জীবনে অনেক শ্রেষ্ঠ দিন আছে, কিন্তু আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো সেই আমার ছাত্র জীবন। যেই ছাত্র জীবনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ভিপি ছিলাম, সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যাকে বলে ডাকসুর ভিপি ছিলাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক এবং মুখপাত্র, ছিলাম ছাত্রলীগের সভাপতি। আজকে যে ঘটনা ঘটছে এটা আমাদের স্বপ্নেও ছিল না, চিন্তাও ছিল না, কল্পনাও ছিল না। আমি সেই সাবেক ছাত্র আমি নিজেকে নেতা বলবো না, সেই সাবেক ছাত্র সংগঠনের একজন কর্মী হিসাবে আমার ভাবতে অবাক লাগে যে আমরাই তো সেই ছাত্র সমাজ যারা একদিন 52-এর ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। আমরাই তো সেই ছাত্র সমাজ যারা 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এই ছাত্র সমাজই তো 62-তে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করে বিজয়ী হয়েছিল।
এই ছাত্র সমাজের মুখ থেকে তো একদিন বেরিয়েছিল, জাগো জাগো বাঙালি জাগো, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এই ছাত্র সমাজের মুখ দিয়ে বেরিয়েছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, জয় বাংলা। এই ছাত্র সমাজেই 1969-এ ঐতিহাসিক গণ অভ্যুত্থান সৃষ্টি করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করেছিল। এই ছাত্র সমাজেই তো তারা যারা 1969-এর 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্ত করে 23শে ফেব্রুয়ারি সরোয়ার্দী উদ্যানে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল। এই ছাত্র সমাজই তো তারা যারা 1970-এর নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল এবং 71-এ হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হানাদার মুক্ত করেছিল। সেই বিশ্ববিদ্যালয়ে গত কয়দিনের যে ঘটনা ঘটেছে আমি এটা ভাবতে পারি নাই, চিন্তাও করতে পারি নাই। গত কয়দিন কেন, বিশ্ববিদ্যালয় অঙ্গনে আজকে যে একটা অস্বাভাবিক পরিস্থিতি, আজকে আমি আমার শ্রদ্ধা জানিয়ে আমাদের শিক্ষক সমাজকে বলবো, তারাও আজকে রাজনীতির সাথে অতি বেশি জড়িয়ে গেছে। ছাত্র সমাজ আজকে লক্ষ্য এবং আদর্শচ্যুত হয়েছে। আমরা ছাত্র রাজনীতি করেছি আদর্শের ভিত্তিতে একটা লক্ষ্য নিয়ে। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা। আজকে ছাত্র সমাজের লক্ষ্য উচিত বাংলাদেশকে শোষণমুক্ত বাংলাদেশে রূপান্তরিত করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করা। কিন্তু আমি যখন দেখি এর মূল কারণ হলো, আমার খুব দুঃখ লাগে, ব্যথা লাগে যে 22 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন নাই। 22 বছর ধরে হল সংসদের নির্বাচন নাই, কলেজ সংসদের নির্বাচন নাই, যার কারণে অছাত্ররা আজকে ছাত্রদের নেতৃত্ব দেয়। আজকে কোনো ছাত্র সংগঠন আজকে সত্যিকার অর্থে ছাত্র হিসেবে তারা নেতৃত্ব দেয়। আমাকে অবাক করেছে, বিস্মিত করেছে। আমি শ্রদ্ধা জানিয়ে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া যে ছাত্র সংগঠনের কমিটি গঠন করেছে, আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি যে একজন জাতীয় নেতা, যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, যিনি আজকে বিরোধী দলের নেতা, ভবিষ্যতে যারা বিরোধী দলে থাকে তাদেরকে ভবিষ্যতের কর্ণধার বলা হয়, আজকে তিনি একটি ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা করেছেন। কি করে? যেখানে নির্বাচন কমিশনের আইন অনুসারে ছাত্র সংগঠন কোনো দলের অঙ্গ সংগঠন হতে পারবে না, সহযোগী সংগঠন হতে পারবে না। এইটা একটা নিরপেক্ষ সংগঠন হিসাবে থাকবে। যেমন আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ছিলাম, কিন্তু আমরা কখনো বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগীও ছিলাম না, অঙ্গ সংগঠন। জনাব তোফায়েল আহমেদ, আমার স্মৃতির পাতায় তোফায়েল আমি একটু জানতে চাইছিলাম যে এই যে ছাত্রলীগের বিভিন্ন আচরণের কথা আমরা শুনছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে, ময়মনসিংহে, সেইটি নিয়ে যদি আপনি একটু কিছু বলতেন। এবং আমরা দেখছি যে এই আচরণ দিনের পর দিন হয়ে যাচ্ছে। আমি কেন আজকে আমাদের এই অধপতন হয়েছে, কেন আজকে আমরা বিচ্যুত হয়েছে, আমি সে কথাই বলতে চাচ্ছি। আমার স্মৃতির পাতা ভেসে ওঠে 1969-এর সেই 14 ফেব্রুয়ারি ক্যান্টনমেন্টে বঙ্গবন্ধু যখন আগরতলা মামলা রাজশাহী এসে বন্দী, আমাকে বঙ্গবন্ধু দেখতে চেয়েছিলেন। আমি গিয়েছিলাম, তিনি আমাকে আদর করে কপালে চুমো দিয়ে আমাকে বলেছিলেন যে আজকে তুই পল্টনে বক্তৃতা করিস। সেদিন রাজনৈতিক দলের সভা ছিল ডাকের। আমি বললাম যে আজকে তো যে আমাদের সভা না, আজকে তো রাজনৈতিক দলের সভা, আমরা তো রাজনৈতিক দলের সভায় মঞ্চে উঠি না, আর রাজনৈতিক নেতারাও তো আমাদের ছাত্র সংগঠনের সভায় উঠেন না। তখন তিনি বলেছিলেন যে তুই সাংবাদিকদের কাছে দাঁড়িয়ে থাকিস, যাই হোক একটা ব্যক্তিগত স্মৃতি। তখন আমি সেই লাইনে গেলাম না, কিন্তু আমি বঙ্গবন্ধুকে কথাটা বলেছিলাম। তারপরে পল্টনে যখন রাজনৈতিক নেতা নুরুল আলমের নাম প্রস্তাব হয়েছিল, তখন বিক্ষুব্ধ মানুষ ক্ষিপ্ত হয়ে আমাকে মঞ্চে তুলে নিয়েছিল। এই আমার জীবনে প্রথম আমি ছাত্র সংগঠন হিসেবে রাজনৈতিক দলের মঞ্চে উঠেছিলাম। কিন্তু আজকে আমাদের যে অবস্থা, এই অবস্থার মূল কারণ হলো আমি যেটা বললাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন যে ঘটনা ঘটেছে, আমি প্রতিবাদ জানাই। আমি এটা কিছুতেই গ্রহণ করতে পারি না। আমার স্নেহাস্পদ বদিউজ্জামান সোহাগ বলেছে যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তারা এটা করেছে, এ ব্যাপারেও তো তাদের যত্নবান হতে হবে। এবং আজকে কোন ছাত্র বদিউজ্জামান সোহাগ বলেছে যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তারা এটা করেছে, এ ব্যাপারেও তো তাদের যত্নবান হতে হবে। এবং আজকে কোন ছাত্র সংগঠন অছাত্র দিয়ে ছাত্র সংগঠন করলো সেটার ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নাই। যে বিচার তো করবে দেশের মানুষ। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে
এই অরাজকতার সৃষ্টি হতো না, বিশৃঙ্খলার সৃষ্টি হতো না যদি বিশ্ববিদ্যালয়গুলি নির্বাচন হতো এবং সত্যিকারের ছাত্ররা যদি ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারত। এবং যেই ঘটনা ঘটছে এটা অনতিবিলম্বে বন্ধ করা উচিত, কারণ এটা কখনো ছাত্র সমাজের জন্য সুখ শান্তি বয়ে আনবে না। কারণ পল্টনে দাঁড়িয়ে আমরা যখন বক্তৃতা করেছিলাম যে কেউ যদি প্রশ্ন করে যে তুমি ছাত্র রাজনীতি করো কেন, তার উত্তর, আমার বাবা যখন কৃষির ন্যায্য মূল্য পায় না আমরা নীরব থাকতে পারি না, আমার বাবা যখন শ্রমের ন্যায্য মূল্য পায় না আমরা নীরব থাকতে পারি না। সেই জন্যই তো আমরা 1969-এ গর্জে উঠে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে একত্রের হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা স্বাধীন করেছি। সেই জন্য আমি বলবো আমি এইটুকু বলে শেষ করি যে ছাত্রলীগ আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। আমি ছাত্রলীগের সদস্য না হলে জাতীয় রাজনীতিতে আসতে পারতাম না। আমি এখনো মনে করি যে ছাত্রলীগের মধ্যে আজকে এটার একটা সহনশীল মনোভাব নিয়ে আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে মতপাতের ভিন্নতা ছিল, কিন্তু আমরা কখনো নিজেরা এভাবে কোনো সংঘর্ষে জড়িয়ে পড়তাম না। তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলো তাদের কর্মসূচি রচনা করবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। জনাব তোফায়েল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুল নূর তুষার, আপনার কাছে এই জনাব তোফায়েল আহমেদের কথা ধরেই জানতে চাইবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কথাটি আছে যে অছাত্ররা ঢুকে পড়েছিল এবং তারা বহিরাগত ছিল, সেই জন্য তাদেরকে পেটানো হয়েছে এবং তাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। এই দায়িত্ব আসলে ছাত্রলীগকে বা কোনো ছাত্রদেরকে কে দিন? জনাব আব্দুল নূর তুষার, আপনার কাছে জানতে চাইছিলাম আপনার বিশ্লেষণ। জনাব তোফায়েল আহমেদ বলেছেন ছাত্রলীগের বা ছাত্র রাজনীতির এই আচরণে উনি লজ্জিত, ব্যথিত এবং উনি আরো অনেক কথা বলেছেন। সোহাগ এমন কিংবদন্তি সম ছাত্র নেতা যিনি আজকে জাতীয় নেতৃত্বে আছেন, তিনি যখন লজ্জা পেয়েছেন তখন তো ধরে নিতে হবে যে সবাই লজ্জা পেয়েছে। তবে আগে এই দুজনকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা কি এখানে ভয়ে কথা বলবো নাকি নির্ভয়ে, কারণ আমরা যে ছবি দেখেছি তাতে তো আমাদের ভয় পাওয়া স্বাভাবিক। কি মনে হয় সোহাগ, আমরা কি ভয়ে কথা বলবো না নির্ভয়ে? না, এটা তো বিচ্ছিন্ন, মানে কে যে বিচ্ছিন্ন কোথা থেকে, না এটি শোনেন, এটি তো ছাত্র রাজনীতি একদিনে কলুষিত হয়। আসি আমরা তাহলে যে একদিনে যে কলুষিত হয় নাই, কলুষিত হয়েছে, তার মানে অবশ্যই সোহাগ দেখেন স্বীকার করছে কলুষিত হয়েছে। বাবু আপনিও হয়তো স্বীকার করবেন যে কলুষিত হয়েছে। তাহলে ছাত্র রাজনীতি কলুষিত হয়েছে, তাহলে ছাত্র রাজনীতিকে পরিষ্কার করার দায়িত্ব কার? এটা ছাত্রদেরই। আমার কাছে যেটা মনে হয় যে কোনোভাবেই একটি ছাত্র রাজনৈতিক সংগঠন ক্যাম্পাস পাহারা দেওয়ার দায়িত্ব নিতে পারে না। ক্যাম্পাস পাহারা দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ক্যাম্পাস পাহারা দেবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের নির্দেশে আসবেন। যদি এমন হয় যে বহিরাগতরা ঢুকে পড়েছে, সেই জন্য কোন একটি ছাত্র রাজনীতি করেন এমন যারা আছেন তারাই ক্যাম্পাস পাহারা দেওয়ার দায়িত্ব নেবেন, বহিরাগতদেরকে প্রহার করে বের করে দিবেন বা প্রহার করে ওখানেই রেখে দিবেন। এটা আমার কাছে মনে হয় যে কোনোভাবেই আইনসঙ্গত কাজ হতে পারে না। দেশের আইনও এটা নাই, বিশ্ববিদ্যালয়ের আইনও এটা নাই, এবং ওই ছাত্র সংগঠনের আইনও সেটা নাই। যখনই এরকম কিছু ঘটে আমরা দেখেছি যে ছাত্র রাজনৈতিক দলগুলা বলে যে আমরা তো এদেরকে বহিষ্কার করে দিয়েছি, অথবা বলে আজকেই বহিষ্কার করলাম। কিন্তু এরপরে তাদের কি হয়? এরপরে কি তাদের কোনো শাস্তি হয়? এরপরে কি তারা কোথাও দেশীয় আইনে বা কোনো আইনে তাদের সাজা হয়? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তাদেরকে কোনো সাজা দেয়? যদি দিয়ে থাকে সেটাই আমার কাছে মনে হয় যে আমাদের দুজনের কাছে জিজ্ঞেস করা উচিত। সোহাগ, আপনার কাছে জিজ্ঞেস করা উচিত যে এরপরে তাদের কি হয়। কারণ আমরা দেখেছি যে পরবর্তীতে এই রাজনৈতিক এই কর্মকাণ্ডে যারা জড়িত থাকেন তারা এইগুলিকে তাদের সিভির অংশ হিসেবে ব্যবহার করেন, যে ওই দিন কিন্তু আমি ছিলাম, আমি এটা করেছি, আমি ক্যাম্পাস পাহারা, আমি হল দখল করেছি। এবং আরেকটি বিষয় যেটি আছে ছাত্র রাজনীতির এই কলুষিত হওয়ার, সেটি প্রধানত ছাত্র সংগঠনেও ঠিকমতো নির্বাচন হয় না এবং বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও কোনো নির্বাচন হয় না। ফলে একটি ছেলে কোনোভাবেই ছাত্রদের কাছে প্রিয় হওয়া বা শিক্ষকদের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করে না, সে চেষ্টা করে তার মূল দলের নেতৃত্বের কাছে কোনো না কোনোভাবে গ্রুপিং লবিং করে কারো না কারো মাধ্যমে ওই ছাত্র সংগঠনটির মাথায় এসে বসার চেষ্টা করে। এবং সেই জন্য আপনি লক্ষ্য করবেন যে একটা সময় ছিল, আপনি যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েন সেখানে দেখবেন বঙ্গবন্ধু হেঁটে হেঁটে রাজনীতি করেন, মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন অনুরোধের মাধ্যমে। লিখেছেন তিনি একটা জায়গায় যে কোথা থেকে তার স্ত্রী তাকে টাকা সংগ্রহ করে দেন তিনি জানতেও চান নাই, মাঝে মধ্যে বাড়ি গেলে তাকে অল্প কিছু টাকা দিতেন, সেই টাকা নিয়ে এসে তিনি রাজনীতি করতেন। এটা ছিল এক সময়ের নেতাদের অবস্থা। আর সেই একই মানুষের তৈরি করা দলের ছাত্র নেতারা আজকে আপনি দেখবেন অধিকাংশ লোকের গাড়ি আছে, তারা গাড়ি ছাড়া ছাত্র নেতাকে এখন ঠিক ছাত্র নেতা মনেই করা হয় না, নেতা মনে করা হয় না। এবং অধিকাংশ ছাত্র নেতার ব্যবসা আছে, আপনি লক্ষ্য করলে দেখবেন তারা বলবেন না আমি তো নিজেরাই রাজনীতি করি। ছাত্রদের তো আসলে নিজেরাই থাকারই কথা না।
আপনি যখন আয় করেন তখন আর আপনি ছাত্র না, রাইট। আর আপনি যদি ছাত্র থাকেন তবে আপনি আসলে নিজে আয় করবেন না, করলে সেটা টিউশনির ইনকাম বা এই ধরনের এই বিষয়ে কি একটু জনাব তোফায়েল আহমেদের একটু মতামত নিয়ে নিব। জনাব তোফায়েল আহমেদ, আপনি কি এই বিষয়ের সঙ্গে একমত, যখন কেউ আয় করে বা কোন একটি পেশার সাথে সম্পর্কযুক্ত থাকে তখন তিনি আর ছাত্র থাকেন না? আপনি কি বিষয়টির সাথে একমত? অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যে তুষার যে কথাটা বলেছে সুন্দরভাবে বলেছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে বোঝা যায় যে কি কষ্ট করে তিনি এই আজকের আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন। আমরাও যখন ছাত্র ছিলাম স্মৃতির পাতায় বারবার ভেসে ওঠে যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি বাবা মা 200 টাকা দিত, সেই 200 টাকা দিয়ে 55 টাকা আমাদের মিল চার্জ, 8 টাকা বেতন, ওই কার্যালয়ে যেতাম 8 আনা রিক্সা ভাড়া দিয়ে, তারপরে 150 টাকা খরচ করে 50 টাকা ছাত্র সংগঠনের পেছনে খরচ করতাম। আমি ডাকসুর ভিপি হিসাবে আজও জানি না যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কোথায়, টেন্ডার বাড়িতে প্রশ্নে ওঠে না। আমরা কুপন ছাপাতাম, কেউ 5 টাকা দিত, কেউ 10 টাকা দিত। 69-এর গণ অভ্যুত্থানের সময় আমরা যখন আমাদের ছাত্র সমাজ টিম ভাগ করে যে দোকানে যেত 5 টাকা 10 টাকা, কেউ 100 টাকা দিলে আমরা অবাক হয়ে যেতাম যে এত টাকাও কেউ দেয়। বঙ্গবন্ধুর আগরতলার ষড়যন্ত্র মামলার সময় রাস্তায় আমরা কাপড় বিছিয়ে সেই উকিলদের খরচের জন্য তোফায়েল ভাই আমি আপনাকে যখন পেয়েছি আপনাকে একটি সরল প্রশ্ন করতে চাই। ছাত্রলীগ যে এইরকম আচরণ করছে, আপনি যা বলছেন তার সম্পূর্ণ বিপরীত আচরণ করছে, এইটা সরকারের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে কেন তাদের কোনো কিছু বলা হচ্ছে না? কেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না, বরং উল্টোটা হচ্ছে? আমি বলি রাজশাহীতে এই ঘটনা ঘটার পরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ছাত্রদলের 30 জনের বিরুদ্ধে। না এটা আমি আজকে দেখেছি, দেখেন আমার অবাক লাগে, বারবার অতীতের কথা মনে হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পুলিশ প্রবেশ নিষেধ ছিল। আমাদের হলে যদি একবার পুলিশ ঢুকতো আমাদেরকে গ্রেপ্তার করার জন্য, সেদিন বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বলতো। আজকে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকে, আজকে বিভিন্ন রকম ঘটনা, এগুলি তো আমরা চিন্তার বাইরে। এবং সেই জন্য আমি মনে করি যে নির্বাচন কমিশনে আমাদের ছাত্র সংগঠনগুলো কীভাবে চলবে তার একটা পথ দেখিয়ে দিয়েছিল। যেমন আমাদের ছাত্রলীগের কনফারেন্স হয়েছে, এখানে কিন্তু ব্যালটের মাধ্যমে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে, এবং আমি যতদূর জানি তারা নিয়মিত ছাত্র। কিন্তু নিয়মিত ছাত্র হলেও আজকে হল সংসদ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন না থাকার কারণেই অবনতিটা ঘটেছে। এবং এই ব্যাপারে আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি আমাদের সরকারেরও দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষেরও দায়িত্ব আছে। ভিসির কাছে যেতাম। জনাব তোফায়েল আহমেদ, আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে কথিত ছাত্রলীগের কথিত হামলার শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিকের সাথে একটু কথা বলি। আশিক, আপনি আমাদেরকে প্রথমে বলেন আপনি ছাত্র কিনা এবং কোন বিভাগে পড়েন আপনি? আমি অবশ্যই ছাত্র এবং আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্স MBA সেকেন্ড সেমিস্টার। আপনি গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটাতে আপনি মার খেয়েছেন, প্রহৃত হয়েছেন? কি হয়েছে আপনার? ছাত্র জি, আমাকে পিছন থেকে ছুরি আমার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। হ্যাঁ, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং এই কোমরের উপরে ছুরিকাঘাত করছে এবং গোটা শরীরে রড হকস্টিক দিয়ে মুষলধারে। আপনি বিশ্ববিদ্যালয়ে কেন গিয়েছিলেন? ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি কেন গিয়েছিলেন? আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের তাদের কর্মকাণ্ড করা এটা একটা গণতান্ত্রিক অধিকার। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৪র্থ কারাবার্ষিকী ছিল, সেই কারাবার্ষিকী উপলক্ষে একটা র্যালি ছিল, ওই র্যালিতে যোগদান করার জন্য আমরা গিয়েছিলাম এবং সেখানে কোনো উস্কানি ছাড়া আমাদের ছেলেদেরকে মেইন গেট, বিভিন্ন হল গেট, বিভিন্ন ডিপার্টমেন্ট সহ সব জায়গাতে অবরুদ্ধ করা হয়। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক হিসেবে, দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে আমি সেখানে পুলিশদের সাথে কথা বলতে যাই যে আপনারা কেন এটা করতেছেন। ছাত্রলীগের ছেলেপেলে ওখানে ছিল, তাদের পাহারাতেই ছিল। এই কথা বলতে বলতে আমাকে পুলিশ বললেন যে আপনি একটু এইদিকে আসেন, কথা বলতেছি। এই কথা বলে হাত ধরে আমাকে কথা বলতে বলতে নিয়ে যাচ্ছিলেন, অথচ তার পিছন থেকে এসে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী পিছন দিক দিয়ে আসলে তাদেরকে ছাত্র নেতা বলবো না, বিশ্ববিদ্যালয় আশিক পিছন থেকে আসলে আপনি বুঝলেন কি করে যে তারা ছাত্রলীগের নেতা বা ছাত্রলীগের কর্মী? তারা তো পিছন দিক থেকে এসেছিল। ওনারা তখন থেকেই তারা মেইন গেটে অবস্থান করতেছিল এবং ওখান থেকে আমাকে দেখে এইদিকে আসছিল আর কি। এবং পুলিশের সাথে কথা বললে পুলিশ তাদেরকে পিছনে রাখলো, মানে মাঝখানে পুলিশ, তাদের পিছনে ছাত্রলীগ, তাদের সামনে আমি,
মানে তাদেরকে পাহারা দেওয়া আর কি। আচ্ছা। ওরা ছাত্রলীগ ছিল এবং ছাত্রলীগের সন্ত্রাসী। আশিক, আপনি কি জি, বলেন। যে 30 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আপনার নাম কি জি, তার বলেন। মধ্যে আছে? আপনি কি, আপনার বিরুদ্ধে কি মামলা হয়েছে? জি, আমার নাম আছে। আচ্ছা। আমি মূল আসামি। আমি একটা কথা। আপনার নাম কি জি, তার বলেন। মধ্যে আছে? আপনি কি, আপনার বিরুদ্ধে কি মামলা হয়েছে? জি, আমার নাম আছে। আচ্ছা। আমি মূল আসামি। আমি একটা কথা আপনাদের কাছে উপস্থাপন আপনি করতে মূল চাই, আসামি, সেটা হলো আপনার বিরুদ্ধে কি অভিযোগ? আমাদের যেখানে আমাদেরকে মারা হয়েছে, জি, আমার বিরুদ্ধে অভিযোগ আমি নাকি গাড়ি ভাঙচুর করছি, অথচ ওই সময় আমারকে স্টেপ করা হয়েছে। আমি তখন মেডিকেলে, আমার নামে কোন গাড়ি চালক, আসলে এটা প্রশাসন তাদেরকে চাপ দিয়ে হয়তো করাইছে। এটা একটা জি। ষড়যন্ত্র আর কি। জনাব আশিক আপনাকে ধন্যবাদ। জনাব তোফায়েল আহমেদ, আপনিও শুনলেন যে কি হয়েছে। জনাব বদিউজ্জামান সোহাগ, আপনার কাছ থেকে শুনবো যে ছাত্রলীগের রাজশাহীর যে ছেলেটির কথা আমরা শুনলাম যে তাকে বিনা কারণে পিছন দিক থেকে এসে ছুরিকাঘাত করা হয়েছে বা মারা হয়েছে, বা এই বিষয়ে, এবং তিনি ফিনান্স এবং ব্যাংকিং বিভাগের ছাত্র। ধন্যবাদ। আসলে যিনি এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বায়ক হিসেবে যিনি বক্তব্য রেখেছেন, তিনি কিন্তু আসলে প্রকৃত ছাত্র নয়। তার বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে, আপনি জানেন যে খোঁজ নিলে একটু জানতে পারবেন যে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সেগুলো আমি এখানে বলতে চাই না, কারণ সেগুলো বললে ছাত্র রাজনীতিকেই কলুষিত করা হবে। আর আজকে যে ঘটনাগুলো ঘটছে, আপনারা জানেন যে এটি ছাত্র রাজনীতি কিন্তু একদিনে কলুষিত হয়নি। আজকে আমরা এখান থেকে উত্তরণের পথ খুঁজছি। আপনারা সেই বিশেষ করে সামরিক স্বৈর শাসনের সময় আজকে বিভাবে ক্যান্টনমেন্টের ভিতর থেকে আজকে ছাত্র দলের জন্ম দেওয়া হয়েছে, এবং সেই হিজবুল বাহারে করে নিয়ে যেভাবে সোহাগ, এটিকে এখানে রিলেভেন্ট আর প্রকৃত ছাত্র নয় বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন সোহাগ, বলেন তো একটু। না, তারা আসলে এখানে তো বিশ্ববিদ্যালয়, আপনি বিশেষ করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই চিন্তা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দের যাওয়ার কথা ছিল 2টার সময়, কিন্তু তারা তা না গিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, তারা শাহবাগ, শহীদ মিনার এবং মল চত্বর, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন লোকজনকে তারা জড়ো করে পরিকল্পিতভাবে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। আপনারা জানেন যে একটি ঘটনার সাথে, আপনারা জানেন যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের বিএনপির নেতৃবৃন্দ, তারা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে, এবং আজকে আপনারা জানেন যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে এবং তারা যেভাবে হুঙ্কার দিচ্ছেন, বিশেষ করে জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক তিনি প্রকাশ্যে বলেছেন প্রেস ক্লাবে যে অস্বাভাবিক উপায় হলেও তারা বিশ্ববিদ্যালয়ে যাবেন। এবং আপনার জানেন, স্বাভাবিক উপায় যেতে না পারলে অস্বাভাবিক উপায় তো যাবেই না, অস্বাভাবিক উপায় যাবেন। এর থেকে কি বোঝা যায় আসলে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার পরে যখন আমাদের ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, আমার মনে হয় কি সমাবেশ করছিলাম, আমার মনে হয় কি আপনি যে কলুষিত বা কলুষিত কথা বলছেন, সেইটার থেকে আমরা উত্তরণ ঘটানোর জন্যই দিন বদলের সনদে বিশ্বাস করে। না, দেখুন সেই সমাবেশে প্রকাশ্যে কিভাবে আমাদের সংগঠনের শীর্ষ নেতাদের উপর হামলা করা হয়েছিল। জি, সেটা করা হয়েছে। আপনারা সেজন্য তাদেরকে মাত্র 50 সিট, 40 সিট, 30 সিট দেওয়া হয়েছে। আজকে যে জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি সভাপতি, তিনি কিন্তু সেই হামলার নেতৃত্ব দিয়েছিলেন। আজকে তাকেই ছাত্র দলের সভাপতি নির্বাচন করা হয়েছে। আজকে আপনারা বলবেন যে এই যে হামলা করছে এরা ছাত্রলীগের, আজকে আপনি দেখেন যে জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছেন, তার বিরুদ্ধে আমরা পত্রিকায় দেখেছি তিনি নাকি একসময় ছাত্রলীগের ভিতর থেকে ছাত্র দলের উপর হামলা করেছিল 2001 সালে। আজকে আমরা কি এই সব ঘটনার থেকে আমরা বলতে পারি না যে আজকে যারা এই আমাদের ভিতরে যারা ছাত্র লীগের নাম ধারণ করে, আমাদের নির্দেশনা ছাড়া যারা এভাবে ছাত্র দলের উপর হামলা করছে, এরাই একদিন ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়ে আমাদেরকে অবাক করে দিবে না? যে এটি শফিউল বারী বাবুর কাছে প্রশ্ন, যে এই প্রশ্নটি বদিউজ্জামান সোহাগ তুলেছেন, সে তার কিছু ইয়াও আছে। আজকে যিনি ছাত্র দলের সভাপতি, তার বিরুদ্ধে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে মামলা করেছিলেন যে অফিস ভাঙচুরের জন্য। সেটি আমরা পত্রপত্রিকায় পড়েছি এবং আমরা জানি না, এবং তাকে একসময় ছাত্রলীগের ক্যাডার বলা হতো। এটি কি মানে ফুটবল খেলার দল বদলের মতো একটি মানে? না, সেরকমটাই সত্য নয়, সেরকমটি কোনোভাবে সত্য নয়। যিনি ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছেন, আমি পূর্বে বলেছি, অত্যন্ত মেধাবী ছাত্র, ঢাকা কলেজের ছাত্র ছিলেন, সেখানে সে মেধা তালিকায় স্থান পেয়েছিলেন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছেন, দীর্ঘদিন ছাত্র আন্দোলন করেছেন, জাতীয়তাবাদী ছাত্র, একজন পরীক্ষিত নেতা।
জুয়েল তিনি সভাপতি হয়েছেন, হাবিব সাধারণ সম্পাদক হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যারা তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল কিনা গত বছর এই সময়? তার বিরুদ্ধে পার্টি অফিসে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সে ঘটনার প্রেক্ষিতে আজকে রাজনীতিতে বলতে সবচেয়ে জনপ্রিয় শব্দ বিচ্ছিন্ন। না, যে ঘটনাটি ঘটেছিল সেটা ঘটনা কি আমাদের দলের পক্ষ থেকে তদন্ত করে দেখা গেছে যে এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। সে কারণে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে, তার বিরুদ্ধে যে সাংগঠনিক আদেশ দেওয়া হয়েছে সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার পরবর্তীতে তাকে যোগ্যতম নেতা হিসেবে আমরা মনে করি ছাত্র দলের সভাপতি নির্বাচিত করেছে আমাদের প্রাণপ্রিয় ছাত্র দলের সভাপতি, যেটি জনাব তোফায়েল আহমেদ বলছিলেন, ছাত্র দলের সভাপতি বা কমিটি নির্বাচনটা বেগম খালেদা জিয়াকেই কেন করতে হলো? দুইবার তার বাসায় দুইটি ভিন্ন আলাদা সভা করে অনেক রকম আলোচনা করে। বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক নেত্রী, ছাত্র দলে জাতীয়তাবাদী দর্শনের নেত্রী, তিনি নির্দেশনা দিতেই পারেন। তোফায়েল আহমেদ ভাইরাও একসময় শেখ মুজিবের কাছ থেকে পরামর্শ নিতেন, সেটা ওনার বক্তব্যেই সেটা ফুটে উঠেছে। তোফায়েল ভাইকে শ্রদ্ধা জানাই, উনি হয়তো আগামীকালকে শপথ দেবেন, বাংলাদেশের মন্ত্রী হবেন, সফলভাবে তিনি মন্ত্রিত্ব পরিচালনা করবেন সেই প্রত্যাশা করি। তার গ্লোরিয়াস স্টুডেন্ট পলিটিক্সের ঐতিহ্য রয়েছে। তো আজকে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এটা দায় কিন্তু কেউ এড়াতে পারে না, ইভেন তোফায়েল ভাইরা এড়াতে পারে না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, তিনি দাওয়াত করেছেন ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানে যাবে, যে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবে, অথচ দেখা গেল যে তাদের যাওয়ার পূর্বেই কিন্তু সেখানে পুলিশ দিয়ে এবং ছাত্রলীগকে ইনফর্ম করে সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যাতে কোনোভাবে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি যেতে না পারে, এবং সাধারণ কর্মী যারা ক্যাম্পাসে ঘোরাফেরা করছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে। এবং ভিসিকে যখন সাংবাদিকরা কোশ্চেন করেছে, উনি বলেছেন খুব কুটিল হাসি দিয়ে, উনি বলেছেন আমি তো তাদের অপেক্ষায় আছি। এমনভাবে ভিলেনের শুরু উনি কথাটা বললেন যে উনি মনে হয় কিছুই জানেন না, এবং উনি এটা বলেছেন। এটা কুটিল হলো কেন? এটা ভিলেনের মতো কেন হলো? আপনি লক্ষ্য করে থাকবেন ফুটেজটা যেটা দেখিয়েছে, একেবারেই এমনভাবে হেসে বলছেন, অথচ এর আগে এত ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি হয়তো ছাত্রলীগ করলে বলতেন যে মিষ্টি হেসে উনি বসেছিলেন, না সেটা মানে এটা আপনার ইন্টারপ্রিটেশন, মানে এটা তো এই ইন্টারপ্রিটেশনটা তো একজন শিক্ষক এবং একজন উপাচার্য তার সম্পর্কে করা কি ঠিক? আমরা উপাচার্যের বিরুদ্ধে এভাবে বলতাম না। যদি উপাচার্য তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র 10 জন ছাত্র আহত হয়েছে, মেডিকেলে আছে, তাদেরকে ন্যূনতম দেখতে গিয়ে যদি সমবেদনা জ্ঞাপন করতেন তাহলে অবশ্যই সমগ্র জাতি অভিনন্দন জানাতো। আপনার কাছে কি মনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে উপাচার্যের কাছে দেখা করতে যেও দেখা করা যাচ্ছে না, তারপরে মানে এই সার্বিক ঘটনা আপনি কি মনে করছেন? এবং জনাব শফিউল বারী বাবু, আমি একটি প্রশ্ন, আসলে এটি আমার সাধারণ, আমিও তো একসময় ছাত্র ছিলাম, জি আমি এখনো পড়াশোনা করছি, ফলে আমারও সুযোগ আছে মনে হয় কোন জায়গায় গিয়ে ছাত্র নেতা হয়ে যাওয়ার। কিন্তু উপাচার্যের সঙ্গে আলাদা করে দেখা করতে ছাত্র নেতাদের যেতে হবে কেন? এই ছাত্রদের তো ওইখানেই থাকার কথা, কারণ ওরা তো ছাত্র, ওদের সেদিন ক্লাস থাকার কথা, সকালে না থাকলে বিকালে, বিকালে না থাকলে সকালে। তাদের তো ওই হোস্টেলে থাকার কথা বা হলে থাকার কথা, যেখানে তারা থাকবেন, কারণ তারা ছাত্র। এবং যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা হন, যে দলেরই হোক, তার তো বিশ্ববিদ্যালয়ের ভেতরেই থাকার কথা, কারণ বিশ্ববিদ্যালয়ের ভেতরে না থেকে ছাত্র নেতা হওয়া খুব কঠিন। বাইরে বাসা ভাড়া করে থেকে ভিতরে ছাত্র নেতা হওয়ার কথা না, কারণ তাকে তো কোনো না কোনো একটা হলে থাকা উচিত বলে আমি মনে করি, কারণ তাকে তো ছাত্র রাজনীতি সংগঠিত করতে হয়। তার মানে কোনো না কোনো বিষয় আছে যে কারণে ছাত্ররা ছাত্র নেতা হওয়ার পরেও তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকেন। নিজের দল ক্ষমতায় থাকলে তারা ভেতরে থাকেন, নিজের দল ক্ষমতায় না থাকলে বাইরে থাকেন। আরেকটি বিষয় খুবই আমার কাছে মনে হয় যে আমরা যখনই ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা করতে যাই, আপনি যেটি বললেন যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল, আপনি দেখবেন যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো একটা মালার মতো, মানে অনেক বিচ্ছিন্ন, কিন্তু এটা একটা বিচ্ছিন্ন ঘটনার মালা। এবং দ্বিতীয় হচ্ছে আমরা দ্রুত চলে যাই অনেক আগে, যখন ছাত্র রাজনীতির একটি গ্লোরিয়াস বিষয় ছিল, একটি চমৎকার অতীত ছিল, সোনালী অতীত আমরা বলি। বর্তমানকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা যখনই আলোচনা শুরু হয় তখনই বলা হয় সামরিক শাসন, ক্যান্টনমেন্ট, সেইখান থেকে ছাত্র রাজনীতি কলুষিত হয়েছে। যদি আজকে কারো ডেঙ্গু হয়, মশা কামড় দিয়েছে, আপনার ডেঙ্গু হয়েছে। কিন্তু আমি যদি এটা বলতেই থাকি যে আমার সমস্ত অসুস্থতার কারণ হচ্ছে সেই ডেঙ্গু। গণতন্ত্র এসেছে বাংলাদেশে যদি আমরা ধরে নেই 91 সালে, তাহলে 20 বছরের বেশি হয়ে গেছে। এবং এই 20 বছরে এই 9 বছরের বিষ দূর করা গেল না, কিংবা 13 বছরের বিষ দূর করা গেল না। এই 20 বছরে ডাকসুর একটা ইলেকশন হলো না। যদি ডাকসু ইলেকশনের কথা ওঠে তাহলে কিন্তু বলতে হবে ওই সামরিক সরকার ডাকসুতে 2টা নির্বাচন দিয়েছিলেন, যে নির্বাচনে ছাত্র সংগ্রাম পরিষদ এবং পরে ছাত্রদল বিজয়ী হয়েছিল, এবং সেই ছাত্র সংগ্রাম পরিষদ এবং ছাত্রদলের সম্মিলিত একটি ঐক্য শেষ পর্যন্ত স্বৈরাচারকে হটিয়েছিল। যদি সেটাই হয়ে থাকে তাহলে আজকে 20 বছরে 22 বছরে গণতান্ত্রিক সরকারগুলি একটা নির্বাচন দিতে পারলো না কেন ডাকসুতে? যে শিক্ষকরা নির্বাচন করেন, সিন্ডিকেট সিনেট নির্বাচন করছেন, সেই শিক্ষকরা কেন
ছাত্রদের নির্বাচন করতে গেলে ভয় পান, বলেন যে না পরিস্থিতি নাই, ছাত্র নির্বাচন করা যাবে না। আর যে ছাত্র নেতা নির্বাচন করতে পারে না বা নিজের সংগঠনকে নিয়ে ছাত্রদের সামনে দাঁড়িয়ে ভোট চাইতে পারে না তার ছাত্রদের কাছে, সেই ছাত্র নেতা তো আমার মনে হয় যে নৈতিক অধিকারই হারায় ছাত্রদের নেতা হিসেবে নিজেকে ঘোষণা করার। কারণ তাকে কে ছাত্র নেতা নির্বাচন করে? তার দলের লোকেরা। আমি যদি ছাত্র হই, আমি তো সেই ভোট দিতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হাজার হাজার ছাত্রছাত্রী আছেন তারা তো ছাত্র নেতাকে ভোটের ছাত্র নেতা দেখতে চান, দলের ছাত্র নেতা দেখতে চান। আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা জানি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, আপনি খুব সংক্ষেপে আমাদের একটু বলবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি আপনারা কখনো ছাত্রদল বা শিবিরের হামলার শিকার হয়েছেন? সেটি হলে কিভাবে? জনাব ওমর ফারুক চৌধুরী। হ্যাঁ জি, হ্যাঁ ধন্যবাদ। হ্যালো, জি আপনি বলেন। হ্যাঁ, আমি যখন মানে জোট সরকার আমলে আমি যখন হলে ছিলাম, জোট সরকারের শেষ পর্যায়ে আর কি, আমি তখন হলে ছিলাম, তখন শিবিরে যখন হলে ছিলাম, জোট সরকারের শেষ পর্যায়ে আর কি, আমি তখন হলে ছিলাম, তখন শিবিরের সাথে ছাত্রলীগের একটা মানে ছাত্র দল এবং শিবিরের সাথে ছাত্রলীগের একটা ঝামেলা হয়েছিল, মানে মারামারি হয়েছিল। ওইখানে আমি নিজে মার খেয়েছি এবং আমি যে রুমে ছিলাম সেই রুমে আমার কম্পিউটার, আমার কাগজপত্র সব মানে ওরা মানে পুড়ে দিছে, কম্পিউটার ভেঙে ফেলছে, ইভেন আমাকে মারছে। মারার পর আমি হাসপাতালে ভর্তি হয়েছি। কারণ এর কারণ হচ্ছে দুইটা, আমি ছাত্রলীগ করতাম আর আমি আমার হচ্ছে মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা সন্তান কমিটির। ওমর ফারুক চৌধুরী, আপনাকে ধন্যবাদ। মানে এই প্রশ্নটি আমার জানার ছিল যে আপনাদেরকে ওরকম কোনো সম্মুখীন হয়েছে কিনা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মিসবাহর কাছে জানতে চাইবো যে মিসবাহ, আপনি একটু বলেন যে এই যে ছাত্রলীগ ছাত্রদল এই গন্ডগোলের ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি? মিসবাহ, আপনার কাছে কি মনে হয় একজন সাধারণ ছাত্র হিসেবে? জি, আমি একজন সাধারণ ছাত্র হিসেবে মনে করি যে ছাত্র রাজনীতি আদর্শিক দিকটা আসলে আদর্শ নিয়ে এখন রাজনীতি চাইতে ব্যক্তি স্বার্থ, লোভ, লালসা এইসব বিষয় এখন বেশি জড়িত হয়ে পড়েছে ছাত্র রাজনীতির সাথে। সেই কারণে আসলে ছাত্র রাজনীতির প্রতি ছাত্রদের আগ্রহ আসলে সাধারণ ছাত্রদের আগ্রহ কমে যাচ্ছে। বরং এখন সাংস্কৃতিক সংগঠনের প্রতি সবসময়ই ছিল, এখন আসলে ছাত্র রাজনীতির প্রতি বিতৃষ্ণার কারণে অনেক ক্ষেত্রে বেশি। মিসবাহ, আপনাকে অনেক ধন্যবাদ। মিসবাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিব। বিরতির পর জনাব তোফায়েল আহমেদের কাছে জানতে চাইবো যে জনাব তোফায়েল আহমেদ, অনেকগুলি কথা আমাদের এই প্যানেল আলোচনায় এসছে। বদিউজ্জামান সোহাগ আত্মপক্ষ সমর্থন করতে চেয়েছেন, শফিল বাবু অন্য সময়ের অভিযোগগুলি আরো প্রকট করে তুলে ধরেছেন, উপাচার্যের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন। জনাব আব্দুল নূর তুষার খুব গুছিয়ে, আপনি শুনেছেন নিশ্চয়ই যে অভিযোগটি তুলে ধরেছেন। আমরা এক তোফায়েল আহমেদ আপনার কাছে জানতে চাইছিলাম যে এই সব বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি, এবং জনাব আব্দুল নূর তুষার যে বলছিলেন যে ছাত্র নেতাদের আসলে ছাত্রের নেতা হওয়া উচিত, দলের নেতা না, এই বিষয়ে যদি আপনি একটু মন্তব্য করতেন খুব সংক্ষিপ্তভাবে। জনাব তোফায়েল আহমেদ। আসলে তুষার সঠিকভাবে বলেছে। আমরা যখন ছাত্র পলিটিক্স করেছি, যেমন আমি ডাকসুর ভিপি হিসেবে সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ছিলাম, যেহেতু আমি ডাকসুর ভিপি, আমি সকলের প্রতিনিধিত্ব করেছি। এখানে আমার দলের শুধু আমি প্রতিনিধিত্ব করি নাই। আমাদের দুর্ভাগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিক নেতা সৃষ্টির কারখানা ছিল, সেই বিশ্ববিদ্যালয় আজকে হারিয়ে গেছে। আজকে আমার স্নেহভাজন সোহাগ যে কথা বলেছে বা বাড়ি যে কথা বলেছে, সবচেয়ে সত্য কথা হলো যে রাজনীতিতে ছাত্রদল দায়ী না ছাত্রলীগ দায়ী, তার থেকে বড় কথা হলো যে ছাত্র রাজনীতি করার পরিবেশ ধ্বংস হয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যখন উঠে, এই তো সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে ডক্টর শামসুজ্জোহা 1969 সনে গণ আন্দোলনের সময় 18 ফেব্রুয়ারি যখন পাক বাহিনী ছাত্রদের উপরে গুলি চালাচ্ছিল, তখন তিনি নিজের বুক পেতে দিয়ে ছাত্রদেরকে রক্ষা করেছিলেন। তার মানিটা কি? তার মানে নিজের জীবন দিয়ে তিনি শহীদ হয়েছেন, কিন্তু ছাত্রদের গায়ে তিনি গুলি লাগাতে দেন নাই। আমাদের সেই দিনগুলি আজকে হারিয়ে গেছে। আমি যেহেতু সময় শেষ, শুধু একটু কথা বলবো, এভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি চলতেই থাকে, আমাদের ছাত্র সমাজের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এবং বাড়ি একটি কথা বলেছে শফিউল বাড়ি, যে আমিও দায়িত্ব এড়াতে পারি না, সঠিকভাবে বলেছে। আমাদেরও দায়িত্ব আছে। আমরা রাজনীতিবিদরা যে দলেরই আমরা হই না কেন, এই অবস্থা থেকে এই ছাত্র সংগঠনকে বা ছাত্র সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের জাতীয় রাজনীতিবিদদের, এবং তারা এগিয়ে আসবেন, আমি সেটাই আশা করি। আজকে আরেকটি কথা আমি বলি এই সুযোগে, কোনো একটা ঘটনা ঘটলেই গাড়ি ভাঙচুর করা হয়। একদিন নিরপরাধ নিরীহ মানুষ তার বাচ্চা নিয়ে হয়তো সেলফ ড্রাইভিং
করে, অর্থাৎ নিজে গাড়ি চালিয়ে যায়, পাশে তার ছোট্ট শিশু, গাড়িটা যখন ভাঙে তখন সেই লোকটার কি করুণ অবস্থা হয়, নিজের সামান্য অর্থ দিয়ে একটি গাড়ি কিনে, অথচ তার কোনো অপরাধ নাই, তার কোনো দোষ নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন সেই গাড়িগুলিকে ভাঙচুর করা হলো। এর থেকেও ছাত্রদেরকে কিন্তু দূরে সরে যাওয়া দরকার। আমার সবচেয়ে বড় কথা যে ছাত্র সংগঠনগুলি যেভাবে চলছে এইভাবে যদি চলতে থাকে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে রূপান্তরিত হবে। জনাব আব্দুল নূর তুষার, আপনার কাছে একটু সমাধান জানতে চাইবো যে এই মুহূর্তে একটা সমাধান চট করে। প্রথম সমাধান হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সক্রিয় হতে হবে, নির্বাচনমুখী হতে হবে, ছাত্রদের জন্য নির্বাচনের জায়গাতে নিয়ে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে হলগুলিকে অছাত্রমুক্ত এবং দখলমুক্ত করতে হবে, এবং হলে যে আলাদা আলাদা রুম থাকে, ছাত্রলীগের রুম, শিবিরের রুম, দলের রুম, এইটা থেকে বের করে আনতে হবে এবং যথাযথভাবে হলের রুমগুলিকে ডিস্ট্রিবিউট করতে হবে। রেগুলার ছাত্ররা হলে থাকবেন, যারা তাদের রেগুলার সময় পার হয়ে গেছেন তারা হলে থাকবেন না, এই ব্যাপারটিকে নিশ্চিত করতে হবে। এবং ক্যাম্পাসে সকল ছাত্রকে আইডি পরিধান বাধ্যতামূলক করতে হবে, তার গলায় ছাত্রের আইডি থাকবে এবং সেটা নিয়ে উনি ক্যাম্পাসে ঘুরবেন। যে যার আইডি নাই তাকে প্রশ্ন করতে হবে যে আপনি এখানে কি কাজে এসেছেন, কি জন্য ঘোরাঘুরি করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বলেন আর যাই বলেন, এটা অধিকাংশ সময় দখলে থাকে হচ্ছে অছাত্রদের। ফলে কে যে অছাত্র, কে যে শিল্পী, কে যে আবৃত্তি করতে গেছে আর কে যে গুলি করতে গেছে এটা কেউ জানে না। কোন পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে এইরকম ইচ্ছা মতো লোকজন ঢুকতে এবং বের হতে পারে না। পৃথিবীতে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদা করে রাখা আলাদা। বাবু ভাই, আপনি যদি চট করে একটু সমাধান বলেন যে এই মুহূর্তে কি করবেন? রাইটলি বলেছেন যে আইডেন্টিফিকেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শুধু একাডেমিক কার্যক্রম নয়, অনেকগুলো সহশিক্ষা কার্যক্রম সেখানে পরিচালিত হয়, সেখানে সব ধরনের লোক যাতায়াত করে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন একটা ছাত্র রাজনীতির দীর্ঘ ঐতিহ্যের উত্তরাধিকার, এবং এখান থেকে সকল সংগঠন কেন্দ্রীয় কার্যক্রমটা পরিচালনা করে। সেখানে সকল সংগঠনের কার্যক্রমটা স্বাভাবিক গতিশীলতা থাকা উচিত। জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান কমিটি এবং এর পূর্বের কমিটিও, নতুন কমিটি হওয়ার পরে তার মধুর ক্যান্টিনে গিয়ে আক্রান্ত হয়েছে, সুলতান সালাউদ্দিন টুকুকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। একই অবস্থা আজকে দাঁড়িয়েছে জুয়েল হাবিব, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। কেন তাদেরকে যেতে দেওয়া হবে না? তাদের কেন সহনশীল পরিবেশ অত্যন্ত প্রয়োজনীয়। আজকে গত 3.5 বছরে শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 23 জন ছাত্র নিহত হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে তৈরি হোক। সোহাগ, আপনি যদি একটু শেষ কথা বলেন। আমরা চাই যে শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, এবং সেই লক্ষ্যে শুধু ছাত্রলীগকে কেন, আমি মনে করি যে জাতীয়তাবাদী ছাত্রদল সহ আমাদের জাতীয় নেতৃত্বকেও সে ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কেউ যদি ক্ষমতার সিঁড়ি হিসেবে শিক্ষাঙ্গনকে জিম্মি করে, ছাত্রদেরকে জিম্মি করে, অছাত্র সন্ত্রাসী মাস্তানদের, যারা জঙ্গিবাদের দোষর, তাদের যারা পড়ালেখা করতে চায় তাদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সে যে দলেরই হোক না কেন, দিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করে ক্ষমতায় যেতে চায় তাদের অনুরোধ, জাতির কাছে অনুরোধ আমাদের, বিশেষ করে মাননীয় বিরোধী দলের নেত্রী, এই বিষয়ে আমাদের শিক্ষাঙ্গনগুলোকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের অনুরোধ। জনাব সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমি সব সুযোগটি একটু নিতে চাই। জনাব তোফায়েল আহমেদ, আপনি বাংলাদেশের মন্ত্রী হিসাবে আগামীকাল শপথ নেবেন। আপনাকে আগাম অভিনন্দন জানিয়ে রাখছি, এবং আমরা আশা করছি আপনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সরকার সমালোচনা করেছেন, সেটি আপনার থাকবে এবং আপনি একজন মন্ত্রী হবেন। আপনাকে অভিনন্দন জনাব তোফায়েল আহমেদ আবারও, এবং আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জনাব আব্দুল নূর তুষার, জনাব বাবু এবং জনাব সোহাগ, আপনাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।